Hi guys, welcome back to PRC Foundation. How are you? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হাজির হয়েছি কুবলা খান এই কবিতাটার সেকেন্ড পার্ট নিয়ে। আমরা সেকেন্ড পার্ট নিয়ে আজকে ডিসকাস করব। আশা করছি ফার্স্ট পার্টটা তোমরা দেখেছো এবং খুব সুন্দরভাবে কুবলা খানের যে ডিসক্রিপশন দেওয়া হয়েছে, যে বর্ণনাটা দিয়েছেন এস.টি. কোলরিচ, সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে এই কবিতাটায় আসলে ওয়ার্ড ওয়াইজ পরিষ্কারভাবে কিছু বলা হয়নি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতাতে সব জায়গাতে ওয়ার্ড ওয়াইজ কনসপিকুয়াস বা ক্লিয়ার ডিসক্রিপশনটা পাওয়া যায় না। ইউ হ্যাভ টু রিয়েলাইজ, ওকে? তোমাকে কিন্তু উপলব্ধি করতে হবে। যদি তুমি উপলব্ধি করো বা তুমি যদি তোমার কল্পনা শক্তিটাকে পোয়েট যেভাবে কাজে লাগিয়েছে এইভাবে যদি একটু ভাবো, তাহলে কিন্তু তুমি কবিতাগুলো আরো বেশি ভালো তোমার মধ্যে স্থায়ী স্থায়ী হবে। ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা সেকেন্ড পার্টে আমাদের আজকের লেকচারে যেটা থাকছে, যে কিছু লাইন বাকি ছিল বা সেটা নিয়ে আলোচনা করব, আর এর পাশাপাশি যে এখানে যে কমপ্লেক্স টার্মগুলো আছে সেগুলো নিয়ে একটা ডিসকাশন থাকছে। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড, রাইট? তো কবি কি বলছে? এ ড্যামসেল উইথ এ ডালসিমার ইন এ ভিশন ওয়ান্স আই স। তো এ ড্যামসেল একটা কুমারী মেয়ের কথা বলছে। ড্যামসেল মিন্স কুমারী মেয়ে। উইথ এ ডালসিমার বাদ্যযন্ত্র নিয়ে আছে কুমারী মেয়েটা। ইন এ ভিশন স্বপ্নের মধ্যে। ওয়ান্স আই স আমি দেখলাম। ওয়ান্স বলতে এখানে একবার বা একদা, বা স্বপ্নের যে অংশটা ছিল তার মধ্যে এক অংশে কবি দেখলো কি, যে একটা মেয়ে, একটা কুমারী মেয়ে, যে মেয়েটার বিয়ে হয়নি, সে মেয়েটা একটা বাদ্যযন্ত্রের সাথে আছে। ওকে, ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেড অ্যান্ড অন হার ডালসিমার শি প্লেড। আর এই মেয়েটা কে ছিল? অ্যান অ্যাবিসিনিয়ান মেড, একটা আবিসিনিয়ার একটা কুমারী মেয়ে। অ্যান্ড অন হার ডালসিমার, এবং তার বাদ্যযন্ত্রটা কি? শি প্লেড, সে বাজাচ্ছে। ঠিক আছে? বাদ্যযন্ত্র এখানে ঢোল, তবলা, আর ওই যে দেখছো না, ব্যান্ড সঙ্গীতের ডিস্টিক ডিস্টিক ডিস্টিক, ওটাকে কল্পনা করবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে এটা কেমন লাগছিল। তো কবি সাহিত্যিকরা তো আর ডিস্টিক ডিস্টিক পছন্দ করে না, ওরা পছন্দ করে যেটা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল টিউনটা কিন্তু বেশি পছন্দের হয় কবি সাহিত্যিকদের কাছে। ঠিক আছে? তো এই এই কুমারী মেয়েটা কিসের গান গাচ্ছে? সিঙ্গিং অফ মাউন্টেন অ্যাবোরা। সিঙ্গিং অফ মাউন্টেন অ্যাবোরা। আসলে মাউন্টেন অ্যাবোরা এটা রিয়েল প্লেস না, এখানে একটা মিথিক্যাল কনসেপশন দেওয়া হয়েছে। মাউন্টেন অ্যাবোরা গ্রিক মিথোলজিতে এটা হচ্ছে দেব দেবীদের একটা দ্বীপ বা একটা, এটাকে তুমি মাউন্টেন যখন বলছো, পাহাড়, এই পাহাড়ে এই গুণকীর্তন গাচ্ছে। তাহলে পাহাড়ে গুণকীর্তন গাচ্ছে বলতে দেব দেবীদের গান গাচ্ছে। ঠিক আছে? বন্দনা সঙ্গীত গাচ্ছে, এখানে কবি সেটা বোঝাচ্ছে। Could I revive within me her symphony and song? বলছে could I revive, যদি আমি পারতাম। এখানে কিন্তু could I revive কোয়েশ্চেন করা হয়নি, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের একটা দিক জুড়ে দেওয়া হয়েছে, যে could I revive, যদি আমি পারতাম, উইদিন মি, আমার মধ্যে, হার সিম্ফনি অ্যান্ড সং। রিভাইভ শব্দের অর্থ কি? পুনর্জাগৃত করা বা পুনর্সংরক্ষণ করা। রিভাইভ করতে যদি পারতাম তার গানটা আমার মধ্যে, আর এই কমাটার মানে হচ্ছে এখানে, তাহলে টু সাচ এ ডিপ ডিলাইটস টি উড উইন মি। আর এই সাচ এ ডিপ ডিলাইট, একটা গভীর আনন্দ, টি উড উইন মি, তাহলে আমাকে কি করতো? আমাকে জয়লাভ করতো। আমাকে জয়লাভ করতো বলতে এখানে কবি যেটা বোঝাচ্ছে, যে আমি যদি গানটাকে রিভাইভ করতে পারতাম, তাহলে আমি আরও কিছু এটা নিয়ে মানে বলতে পারতাম, লিখতে পারতাম, কল্পনা করতে পারতাম। এবং সেই কল্পনাটা কি, সেটা দেখো। দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, যে ওই গানটা, যে গানটা মাউন্ট অ্যাবোরার যে প্রশংসা করছিল এই কুমারী মেয়েটা, সেই গানটা যদি কবি রিভাইভ করতে পারতো, তাহলে কি বলছে? দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, মানে এই লাউড এবং লং যে মিউজিক, অ্যাবিসিনিয়ান মেইড বা ড্যামসেল যে গাছ ছিল, সেটা রিভাইভ করতে পারলে, তাহলে কবি কি বলতো? আই উড বিল্ড দ্যাট ডোম ইন ইয়ার। আই উড বিল্ড, আমি নির্মাণ করতে পারতাম, দ্যাট ডোম, ওই গম্বুজ বা ওই রাজপ্রাসাদ বা ওই প্লিজার ডোম, ইন ইয়ার, বাতাসে। এখানে বাতাসে বলতে কল্পনার মাধ্যমেই আরো চমৎকারভাবে এটাকে নির্ণয় করা যাবে। সবে মাত্র কিন্তু কবি টোটাল ডিসক্রিপশনে আসছিল, বুঝতে পারছো? টোটাল ডিসক্রিপশনটাই আসছে, কিন্তু এই টোটাল ডিসক্রিপশনে এসেই সে ডিস্টার্ব ফিল হয়ে যায়, রাইট? তো এটা বলছে, তাহলে কি দাঁড়ালো? যে একটা আবিসিনিয়ান মেয়েকে কবি এখানে স্বপ্নে দেখছে, কুমারী মেয়ে, যে মাউন্ট অ্যাবোরা সম্পর্কে
প্রশংসার গান গাচ্ছে, মানে দেবদেবীর সেই প্রশংসার বন্দনার সঙ্গীত গাচ্ছে। আর কবি বলছে যে আমি যদি এই বন্দনার সঙ্গীতটা জাগ্রত করতে পারতাম, তাহলে আমি এই প্লিজার ডোমটাকে আমি আমার হাই ইমাজিনেশন দিয়ে কমপ্লিটলি বিল্ড আপ করতে পারতাম, কমপ্লিটলি বিল্ড আপ করতো। ঠিক আছে, দ্যাট সানি ডোম, দোজ কেভস অফ আইস, বলছে দ্যাট সানি ডোম, ওই ঠিক একই যে রোদেলা যে আনন্দ প্রাসাদ এবং দোজ কেভস অফ আইস এবং ওই বরফের গুহাগুলো। এখানে দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্লিজার ডোম, যে স্টেটলি প্লিজার ডোম, এই প্লিজার ডোমটার চতুর্দিকে বরফের কেভস ছিল, অর্থাৎ বরফের কেভস দিয়ে আসলে গুহাটাকে তৈরি করা হয়েছিল। কি দিয়ে তৈরি করা হয়েছিল? বরফের কেভস দিয়ে। এবং কবি কিন্তু এটাই বোঝাচ্ছে যে দেখো কত ফ্যান্টাস্টিক ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে, সানি ডোম আবার বরফের কেভস। তাহলে আচ্ছা, রোদ উঠলে কি হয়? বরফ গলতে থাকে। কিন্তু কবি এখানে তার মানে সুপার ন্যাচারাল থিঙ্কিংকে অ্যাপ্লাই করছে যে এটা একটা যখন রোদ উঠবে বরফ গলবে না, তাহলে একটা এয়ার কন্ডিশনড, ওকে, একটা শীততাপ নিয়ন্ত্রিত, এভার শীততাপ নিয়ন্ত্রিত একটা বিষয়ের কথা বলা হচ্ছে। all who heard should see them there, যারা আমার এই বর্ণনাটা শুনবে, এই কবিতাটা পড়বে, তাদের কল্পনায় এই প্লিজার ডোমের একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে। ঠিক আছে, এখানে আসলে কবি সাহিত্যিকরা কিন্তু কি করে থাকে, ওয়ার্ডের মাধ্যমে পেইন্ট করে থাকে কোনো কিছুকে। এবং সাইকোলজিতেও এটাই মানে প্রমাণিত সত্য কথা যে মানুষের মধ্যে ওয়ার্ডের রিফ্লেকশনের চাইতে যে রিফ্লেকশনটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ইমেজটা বেশি হয়। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ একটা দৃষ্টান্ত তোমাকে আমি দিতে পারি। মনে করো যে তুমি কোনো একটা অপরাধ করেছো ছোটবেলায়, তোমার বাবা তোমাকে বকাবকি করছে, ঠিক আছে, কিন্তু তোমার মা তোমাকে বাঁচাতে এসে বলছে যে ছোট ছেলে ছেড়ে দাও, একটু ভুল করতেই পারে, মেরো না কিন্তু। ঠিক আছে, এই মেরো না কিন্তু যেই না তোমার মা তোমার বাবাকে বলছে, তখন তোমার বাপ বলছে যে মার শুরু করে দিয়েছে। ঠিক আছে, আসলে এখানে তোমার বাপ কি তোমার মা কি তোমাকে বাঁচাতে আসছিল না কি করে, আসলে বাঁচাইতে আসছিল। ইমেজটা বেশি কাজ করে। যেমন তুমি চোখ বন্ধ করে, তোমাকে যদি কেউ বলে তুমি তোমার মায়ের প্রতিচ্ছবি দেখবে না, তুমি তোমার মায়ের ছবিটা যেন না সামনে বসে, তুমি চোখ বন্ধ করলে তোমার মায়ের ছবি আসবে। এখানে এস.টি. কোলরিচ আসলে এই পয়েন্টটাকেই ইন্ডিকেট করতে চাচ্ছে যে বিষয়টা হচ্ছে এইটা, যে আমার এই কবিতাটা পড়লেই এই কুবলা খানের এই প্লিজার ডোমটা রিডার্সদের, এখানে হু বলতে অ্যাকচুয়ালি ইউ ক্যান টেক ইট অ্যাজ রিডার্স, যে রিডাররা পড়বে তাদেরই এই কনসেপশনে বা এটা চলে আসবে। ঠিক আছে, and all should cry, beware, beware, his flashing eyes, his floating here, web a circle round him thrice. তো কি বলছে যে and all should cry, এখানে cry বলতে যেটা বোঝানো হচ্ছে সবাই আনন্দ চিৎকার দিয়ে উঠবে। beware, beware, সচেতন হও, সচেতন হও। his flashing eyes, মানে তার ফ্ল্যাশিং আইস বলতে বুঝতেই পারছো যে চকচকে যে চোখ। হিজ ফ্লোটিং হিয়ার, এখানে ফ্লোটিং হিয়ার বলতে যে বিষয়টা সেটা হচ্ছে যে তার এলোমেলো আপবেল চুল, এগুলোতে সচেতন হতে বলছে। অ্যান্ড ক্লোজ ইউর আইস, এবং কবি বলছে যে এটা আসলে বিষয়টা হচ্ছে এটাই যে এই ধরনের বর্ণনা শুনে রিডারদের মধ্যে এখানে লাস্ট লাইনগুলো দুই রকমের ব্যাখ্যা আছে, রাইট? একটা ব্যাখ্যা হচ্ছে কবি যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে এই বর্ণনাটা শুনে হয়তো রিডারের মানে চোখগুলো ফ্ল্যাশি হয়ে যাবে এবং মানে আনন্দ চিত্তে হয়তো চুলগুলো মানে এলোমেলো আফিবেল হবে এবং মানে আনন্দ চিত্ত হবে। অ্যাকচুয়ালি দিস আর নট ক্লিয়ার লাইন্স, ভেরি ভেরি সেগমেন্টেড, very very separated lines of the poem. ওকে, এই কবিতার সবচেয়ে সেপারেটেড লাইন হচ্ছে এটা। and close your eyes with holy dread, for he on honeydew hath fed. তো এখানে ক্লোজ ইউর আইস অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, অর্থাৎ এটা যখন তোমার কল্পনায় আসবে প্লেজার ডোমটা, তখন তোমার মনে হবে যে তুমি স্বর্গীয় একটা অনুভূতি বা স্বর্গীয় একটা স্বাচ্ছন্দ্য বোধের একটা অনুভূতি, একটা আনন্দ, একটা চিত্ত তোমার মধ্যে মানে একটা পুলক কাজ করছে। ঠিক আছে, এর নেগেটিভ একটা ব্যাখ্যা আছে অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, যে এই লাস্ট 6 লাইনসের, সেটা হচ্ছে যে এস.টি. কোলরিচ যে আফিমরত অবস্থায় কিন্তু কোচ বা হিলান চেয়ারে 3 ঘন্টার জন্য ঘুমিয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং সে কবিতাটা যখন মানে লিখতে যায়, এই যে লাস্ট অংশটা শেষ করার আগেই
একজন মানুষ এসে তাকে 1 ঘন্টা ব্যস্ত রাখে বিজনেস পারপাসে, এবং তখন সে মানে এই কবিতাটা লিখতে পারছিল না, এই জন্য সে ক্ষিপ্ত ছিল। এই জন্য তার যে প্রতিবেশীরা ছিল তারা তাকে দেখে, এই ক্যাওটিক সিচুয়েশনে দেখে তাকে ভয় পাচ্ছিল, এবং এই ভয় পাওয়ার কারণে তারা বলছিল যে কি ব্যাপার, এই ঘোস্টিক হয়ে গেছে, চারিদিকে দাঁড়াও, ঘিরো তাকে, কোনো যেন অনিষ্ট বা কোনো ধরনের ক্ষতি না হয়। এবং সে এস্টিকোর্ডিস এখানে বুঝাইতে চাচ্ছে যে তাদেরকে সে বলছে যে আমি গড গিফটেড, আমার মধ্যে একটা পোয়েটিক জিনিয়াস আছে এবং সেটাই আমি এখানে প্রয়োগ করছি, ঠিক আছে। এরকম ধরনের 2টা ব্যাখ্যা আছে, বাট ইউ হ্যাভ টু টেক দ্য রিলেটেড এক্সপ্লেনেশন, রাইট। যে রিডার্স যে এটা সম্পর্কে শুনবে সে অনেক বেশি পুলকিত হবে, আনন্দিত হবে, এবং এই আনন্দিত হয়ে সে এই মানে কুবলা খানের এই জগৎটাকে কল্পনা করতে থাকবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আলোচনা। এবার কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো আছে এখানে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে লাস্ট 6 লাইন্স। আর সবচাইতে কন্ট্রোভার্সিয়াল বিষয় যেটা, সেটা হচ্ছে রিভারটা কোথায় আর ক্যাজমটা কোথায়, আর কুবলা খানের যে অ্যানসেস্ট্রাল প্রফেসি ওয়ার, যুদ্ধ সম্পর্কে যে করছে, এগুলো আসলে কি। আসলে এখানেও মতভেদ আছে। অনেকেই এটা বলে থাকে যে হয়তো ক্যাজমের নিচে রিভারটা বা রিভার ক্যাজম, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু টেক দ্য ডিসক্রিপশন অফ দ্য পোম, ওকে। কবিতার ব্যাখ্যাটা নেবে, কবিতার বর্ণনাটা নেবে, তাহলেই তোমার কনসেপশনটা ভালো থাকবে। এটা হচ্ছে বিষয়। আসলে এখানে ওই ক্যাজম, এই ফাউন্টেন, তারপরে রিভার, তারপরে ফরেস্ট, এগুলো দ্বারা আসলে কি করা হয়েছে, জানানোর প্রাকৃতিক সৌন্দর্যটাকে বর্ণনা করা হয়েছে। এবং তোমাকে যদি কোয়েশ্চেন করে শর্ট বা ব্রিফ, তাহলে এটা বলতে পারে বড়জোর নদীটার কত দূর, মানে তার লেন্থ ছিল, তাহলে যে 5 মাইলস মিন্ডারিং মোজ মেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে 5 মাইল কিন্তু নদীটা ওই ক্যাভার্নস দিয়ে প্রবাহিত ছিল। আর এই যে কুবলা খানের যে বিষয়টা, কুবলা খানের মানে রাজারা যখন রাজতন্ত্র ছিল না, রাজতন্ত্রের সময় রাজারা সবসময় কি ছিল জানো, রাজারা তো সবসময় ভয়ে থাকতো যে কেউ না কেউ না তার রাজ্যটা কেড়ে নেবে, যুদ্ধ ঘটবে, এই যে ভয়গুলো থাকতো। এই জন্য কুবলা খান এই তার মানে অতীত যে বংশের যে লোকজন বলে গেছে যে রাজপ্রাসাদ টিকাতে হলে বা শাসন ক্ষমতা চালাতে হলে তোমাকে সব দিক থেকে সচেতন থাকতে হবে। এই সচেতনতার জন্য কুবলা খানের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, সে আতঙ্কের বিষয়টা বলছে, কিন্তু সে আতঙ্কটা ভুলে যায় এই প্রিজার ডোমে যখন সে এসে বিশ্রাম করে। এই বিষয়টার দ্বারা প্রফেসিটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড লাস্ট 6 লাইন যেটা আমি এক্সপ্লেনেশন দিলাম এখন, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ওয়ান থিং মোর, যদি তুমি এটাকে অ্যাডজাস্ট করতে না পারো আমার এক্সপ্লেনেশনের সাথে বা আমার ইলাস্ট্রেশনের সাথে, তুমি নিজে একটু সাজানোর চেষ্টা করবে, তবে বেশিবার করবে না, কারণ 3 টাইমস, মোর দেন 3 টাইমস তুমি যদি ফেলিউর হও তাহলে তুমি ক্যাওটিক হয়ে যেতে পারো, ঠিক আছে। বাট আই থিঙ্ক আই হ্যাভ গিভেন দ্য মোস্ট রিলেটেড এক্সপ্লেনেশন অ্যান্ড ইলাস্ট্রেশন অফ দ্য পোয়েম, ওকে। ফাইনালি একটা কথা বলি, তোমরা এই যে ইংলিশ ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছো, আজকে তোমাদেরকে একটা বিষয় আমি ওয়ার্ন করে দিচ্ছি, নেভার এভার থট অ্যাবাউট লেস দেন 3 পয়েন্টস, ওকে। 3 পয়েন্টের নিচে কখনো কল্পনা করবে না, কারণ তোমরা এটা ভাবো যে আমার তো 3 পয়েন্ট হবে না, আমি আর সব তো এই যে ফার্স্ট ক্লাস নিয়ে পড়ে থাকে। আরে ভাই, সিজিপিএ যুগে আবার ফার্স্ট ক্লাস কি? এইভাবে পড়াশোনা করো যেন তুমি মোর দেন 3 পয়েন্টস। রোমান্টিক কবিতায় আমি আমার লং টাইম টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাকে, তুমি রোমান্টিক কবিতায় A- পেতে পারো, মানে ভালো লিখলে ইভেন A গ্রেড বা A+ পেতে পারো, ঠিক আছে। তো A- টার্গেট নিয়ে পড়ো, আর এর জন্য তোমাকে কোটেশনগুলো মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট 2টা কোটেশন। তবে A- বা A গ্রেড পাওয়ার জন্য কোটেশন 4টা ব্যবহার করা প্রত্যেকটা ব্রড কোয়েশ্চেন্সে। দিস ইজ ভেরি মাচ important and fundamental, really crying it, okay. সো আজকে লেকচারটা এই পর্যন্তই, এবং তুমি আরো কি কি পেতে চাও সেটা অবশ্যই জানাবে, ডিমান্ড করবে, আচ্ছা ঠিক আছে। কারণ শেক্সপিয়ার কি বলছে জানো, ইফ ইউ ডোন্ট সে নাথিং উইল কাম আউট, কিছু না বললে কিন্তু কিছু বের হয়ে আসবে না, রাইট। আর লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে। যদি ভালো না লাগে নেগেটিভ কমেন্টও করবে, দেয়ার ইজ নো প্রবলেম, আই অ্যাপ্রিশিয়েট দিস, ওকে। অ্যান্ড আমি অবশ্যই আরও নিজেকে রেকটিফাইড করার চেষ্টা করবো যদি তোমাদের নেগেটিভ কমেন্ট আসে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব ইমিডিয়েটলি সো দ্যাট ইউ ক্যান গেট অল দ্য রিসেন্ট আপলোডস অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর বিং উইথ PRC Foundation.